এক বিধবা নারী যে নাকি ব্রিটিশ সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করেছিল। আমরা সবসময় শুনে থাকি দ্যাট বিহাইন্ড আ সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ ওম্যান, কিন্তু কতজন চিনি এই ওম্যানকে? ইতিহাসের পাতায় অনেক এরকম নারী আছেন যারা নিজেদের কাজের দ্বারা নিজেদেরকে স্মরণীয় করে গেছে, কিন্তু অনেকে এরকমও আছেন যারা প্রচুর কাজ করেও ইতিহাসের পাতায় জায়গা করতে পারেননি। আমার গল্প সেই নারীদের নিয়ে, যাদের কাজ ছিল সমান প্রশংসনীয়, কিন্তু ইতিহাস তাদের জায়গা দেয়। ভাবুন, আজ থেকে 100 বছর আগে বাংলার এক সাধারণ ঘরে জন্ম নেয় একটা ছোট্ট মেয়ে। মাত্র 11 বছর বয়সে তার বিয়ে হয়, আর তার কিছু বছর পর মাত্র 15 বছর বয়সে সে বিধবা হয়ে যায়। তখনকার দিনের বিধবা মানে নিঃশব্দে সমাজের আড়ালে লুকিয়ে থাকা এক জীবন। কিন্তু এই কিশোরী সেই রকম ছিলেন না, আর এই কিশোরীরই নাম হলো ননিবালা দেবী। 1888 সালে ননিবালা দেবীর জন্ম হয়। তার ব্যক্তিগত জীবন ছিল দুঃখে ভরা, কিন্তু সেই দুঃখকে ভাগ্যের লিখন বলে মনে করেননি তিনি। অনেক চেষ্টা করে তিনি পড়াশোনা চালিয়ে গেছেন, কিন্তু এক সময় বাড়ির অত্যাচার আর সহ্য করতে না পেরে বাড়ি ছাড়া হন। আশ্রয় নেন আরিয়াদহ মিশনে। যখন স্বাধীনতার ডাক ধীরে ধীরে জোরালো হচ্ছে সমাজে, তখন ননিবালা দেবীরও মনে জেগে উঠল দেশের জন্য করার কিছু ইচ্ছা। তার ভাইপো অমরেন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে তিনি জানতে পারেন বিপ্লবী আন্দোলন এবং যুগান্তর দলের কথা। সেখানেই তিনি কাজ করতে শুরু করেন। সমাজের চোখে তিনি ছিলেন এক সাধারণ বিধবা নারী, কিন্তু সেই পরিচয়ের আড়ালে তিনি হয়ে উঠলেন এক গোপন সৈনিক। পুলিশ যখন হন্যে হয়ে বিপ্লবীদের খুঁজে বেড়াতেন, ননিবালা দেবী তখন তাদেরকে আশ্রয় দিতেন। এই গুপ্ত পরিচয়ের আড়ালে তিনি ধীরে ধীরে হয়ে উঠলেন এক বিশ্বস্ত সৈনিক। দেশের কাছে হাতেখড়ির পর 1915 সালে তার উপর দায়িত্ব এসে পড়ে রামচন্দ্র মজুমদারের কাছে কিছু গোপন তথ্য নিয়ে আসার। রামচন্দ্র মজুমদার ছিলেন আলিপুর জেলে বন্দী। গ্রেফতার হওয়ার সময় তার কাছে এক মাউজার পিস্তল ছিলেন, কিন্তু ধরা পড়ার সময় তিনি বলে যেতে পারেননি পিস্তলটা কোথায় তিনি রেখে গেছিলেন। সেই সময় বিপ্লবীদের অস্ত্রের ভারী প্রয়োজন। রামচন্দ্রের স্ত্রী হিসেবে তাকে জেলে পাঠানো হয়। সেই সময় এক হিন্দু ঘরের বিধবা এক মাথা সিঁদুর নিয়ে নকল স্ত্রী সেজে পুলিশের কড়া দৃষ্টিকে ফাঁকি দিয়ে সুন্দরভাবে জেনে এলেন কোথায় সেই পিস্তলটি রাখা। এরপর বিভিন্ন সময় পলাতক বিপ্লবীদের আশ্রয় দিতে ছদ্মবেশে পৌঁছে যেতেন ননিবালা দেবী। একসময় 1915 সাল নাগাদ বিপ্লবীদের গা ঢাকা দেওয়ার জন্য এক বাড়ির খুব প্রয়োজন হয়ে পড়ল। ঠিক করা হলো চন্দননগরে একটা বাড়ি ভাড়া নেওয়া হবে। সেই সময় বাড়ি নেওয়া মানে পুলিশের হাঙ্গামার ভয় কেউ দিতে চাইত না। সেখানেও গৃহকর্ত্রী হিসেবে পৌঁছে যান ননিবালা দেবী। যদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, নীলকান্ত কর আর বিনয়ভূষণ দত্ত, এরা সবাই আশ্রয় নিতেন ননিবালা দেবীর কাছে। তাদের কাছ থেকে সব খবর জেনে তিনি পৌঁছে দিতেন বিপ্লবীদের কাছে, এবং এই পুরো জিনিসটা হতো রাতের অন্ধকারে। ধীরে ধীরে ব্রিটিশ পুলিশদের মনে সন্দেহ জাগতে শুরু করলো, এবং সেইখান থেকে শুরু হলো ননিবালা দেবীর এক পলাতক জীবন। শেষে পেশোয়ারে এসে তিনি গ্রেফতার। এরপর শুরু হলো এক নির্মম অত্যাচার। সেই সময় কাশের জেলে পুলিশ অফিসার ছিলেন জিতেন ব্যানার্জি। বহু চেষ্টা করেও ননিবালার মুখ থেকে একটি বিপ্লবীরও নাম তিনি বের করতে পারেননি। একদিন তার মাথায় রক্ত চেপে গেল। আদেশ করলেন দুটি জমাদার নিতে ননিবালা দেবীকে তার গোপন সেল থেকে নিয়ে আসার জন্য। নিয়ে এসে তার সমস্ত কাপড় খুলিয়ে দিয়ে তার সারা গায়ে লাগিয়ে দেওয়া হলো এক বাটি লঙ্কা বাটা। তীব্র যন্ত্রণায় ছটফট করছিলেন তিনি, কিন্তু তার দুপা শক্ত করে চেপে ধরে রাখা হয়েছিল। তাই মুখ থেকে শুধু এক আহত বাঘিনীর মতন গর্জন বেরিয়ে এসছে।
কিন্তু এত করেও একটি বিপ্লবীর নামও তার মুখ থেকে বার করা যায়নি। এরপর তাকে এক আলো বাতাসহীন সেলে ফেলে রাখা হলো। বেশ কিছুদিন পর একদিন ওই সেলের দরজা খুলে দেখা গেল ননিবালা দেবী প্রায় অর্ধমৃত। শরীরে প্রাণের লক্ষণ প্রায় আর নেই। ব্রিটিশ অফিসাররা চেয়েছিলেন তার মুখ থেকে বিপ্লবীদের নাম বার করা, কিন্তু কিছুতেই তা না করতে পেরে তাকে প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা হয়। সেখানেও প্রচন্ড অত্যাচার চলে তার ওপর। মারধর, মানসিক অত্যাচার, চাপ কিছুই তার মনোবল ভাঙতে পারে। ব্রিটিশ পুলিশদের প্রতিবাদে তিনি অনশন করেছিলেন। একদিন দুদিন না, টানা 21 দিন পর্যন্ত তিনি অনশন করেছিলেন। এইভাবে 2 বছর কাটানোর পর অবশেষে 1919 সালে তার মুক্তির আদেশ আসে। তিনি ফিরে এলেন স্বাধীনতা অপেক্ষমান এক দেশে, কিন্তু সেই দেশ যেই দেশের জন্য তিনি তার যৌবন, স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা সব বিসর্জন দিয়েছিলেন, সেই দেশ কিন্তু তাকে চিনতে পারেনি। ননিবালা দেবীর গল্প কোনো বিপ্লবের গল্প নয়, এটি এক নারীর গল্প, যিনি আমাদের শিখিয়েছেন দেশপ্রেমের কোনো লিঙ্গ হয় না, আর সাহসের কোনো সীমা হয় না। আমি কে জানতে হলে শুনতে হবে আমার পরের গল্প থেকে। ততদিনে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল দ্য নারী। আর জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার গল্প কমেন্ট সেকশনে। দেখা হবে আবার এক অন্য গল্প নিয়ে।